সুমুখে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপদেষ্টা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব সাবেক বিভাগীয় প্রধান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান। শুভ সকাল স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি স্যার। স্যার, আমরা জানি যে আপনি শহীদ পদ্ধতির আবিষ্কারক এবং আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করে এই আবিষ্কারটা করেছেন। সো গবেষণাটা শুরু হয়েছিল কিভাবে এবং শুরু থেকে কেন এই গবেষণার প্রতি আপনি অ্যাট্রাক্ট হয়েছেন সে সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। একটি খুবই মূল্যবান তথ্য নিয়ে আপনি আজকে আমাকে এই কথার উপরে কিছু বলতে বলেছেন বলে। আসলে এই পদ্ধতিটি আমার নামেই শহীদ প্রসিজিওর বলি বা শহীদ পদ্ধতি বলি, যে নামেই হোক। আমি এটাকে শহীদ পদ্ধতি বলতাম, এখন শহীদ প্রসিজিওর নিয়ে গেছি। আচ্ছা। তো এটা হলো আমি যেহেতু একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং 2003 সাল থেকে আমি তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটি, যেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বলা হচ্ছে, সেখানে আমি সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করি। এবং তার আগে আমি জাপানের টোকিও এবং কিয়োতো মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই সাবজেক্ট উপরে ট্রেনিং করে আসি 4 মাসের। দেশে এসে এখানেই যোগদান করলাম, সরকারি চাকরিতে ছিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম, তারপরে এখানে যোগদান করলাম। যোগদান করার পরে আমি পুরাতন যে পদ্ধতিগুলো আছে, প্যানক্রিয়াস পাথরের চিকিৎসা, এই পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে। পুরাতন যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি অনুসরণ করতাম, যা বিশ্বব্যাপী স্বীকৃত। বেশ কতগুলো পদ্ধতি আছে, পাস্তু প্রসিজিওর, পান্টিংটন প্রসিজিওর্স, তারপরে হলো হুইপলস প্রসিজিওর্স, ফ্রেস প্রসিজিওর, বেগার প্রসিজিওর, সব ওয়ার্ল্ডের নাম করা সায়েন্টিস্ট, সার্জনস, তাদের নামে এগুলো। তারা এই পদ্ধতি করে, আমরা তাদেরটাই অনুসরণ করতাম। 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমি তৎকালীন বর্তমান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এই তাদেরই অনুসরণ করে আমি সার্জারি করতাম। তারপর করতে করতে আমার মনের মধ্যে ওই অপারেশন করার সময় হঠাৎ খেয়াল হলো, এখন তো প্যানক্রিয়াসের সঙ্গে আমরা জেজুনাম বলি, জেজুনাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, স্মল গাটের একটি অংশ, প্রথম দিকের অংশ। আচ্ছা। তো ওখান থেকে তাদের পদ্ধতি ছিল, যেখান থেকে ডিওডেনাম এবং জেজুনামের যে জাংশন, ডিজে ফ্লেক্সার বলে, ওখান থেকে 20 থেকে 25 সেন্টিমিটার দূরে এসে তারা জেজুনামকে কাটার পরে দুটো অংশ হয়, প্রক্সিমাল কাট মার্জিন, ডিস্টাল কাট মার্জিন। ডিস্টাল কাট মার্জিনটা তারা ব্লক করে দেয়, সেলাই করে দেয়। দেওয়ার পরে এটা ট্রান্সভার্স মেজোকোলনের ভিতর দিয়ে ফোটা করে ওরা নিয়ে যায় হলো সুপ্রা কম্পার্টমেন্টাল স্পেসে। প্যানক্রিয়াসের 3টা সারফেস, তো একটা হলো অ্যান্টেরো সুপিরিয়ার সারফেস, একটা হলো অ্যান্টো ইনফিরিয়ার সারফেস, আর একটা হলো পোস্টিরিয়ার সারফেস। ওটা হলো প্রিজম শেপেড, তিন কোণা অঙ্গটা মাংসে দিয়ে তৈরি। এবং প্যানক্রিয়াস মানে মাংসের মধ্যে কোনো হাড্ডি নাই, কিন্তু টোটালি মাংস, 75 গ্রাম ওজন মাত্র, খুব সেন্সিটিভ অর্গান। তো তারা ওটাকে ওই যে ডিস্টাল যে সেগমেন্টটা, সেটা ট্রান্সভার্স মেজোকোলনের ভিতর দিয়ে ফুটা করে উপরে নিয়ে যায়, যে ওখানে ওরা প্যানকেক ডাকটা ওপেন করে ওখানে সেলাই করে দেয়। এবং খুব টাইটলি সেলাই করে, কারণ ভয় আছে যদি অ্যানাস্টোমেটিক লিকেজ হয় তাহলে ম্যাসাকার হয়ে যাবে, রোগী মারা যাবে। তো আমিও সেই পদ্ধতি অনেকদিন করলাম। করতে করতে আমার মনে খেয়াল হলো, আমি যেমন দেখলাম যে প্যানকেসের টেল যেখানে থাকে, টেলটা বলে প্যানকেস 3 অংশ, একটা হলো বডি, একটা হেড, একটা বডি এবং একটা টেল। টেলের ঠিক কাছাকাছি ডিজে ফ্লেক্সার। এবং যখন ট্রান্সভার্স কোলনকে আমরা উপরের দিকে টান দেই, তখন প্যানকেস দেখা যায় সুন্দর, ওখানে পড়ে আছে। তো সেটা আমি হাত দিয়ে ফিল করলাম এবং দেখলাম ডিজে ফ্লেক্সারের খুব কাছাকাছি। আমি যদি দুটো অংশকে এরকম পাশাপাশি সেলাই করে দিই, তাহলে আমার পারপাস সার্ভ হচ্ছে। আমার তো দরকার হলো মানে প্যানক্রিয়াসের যে পাথরের কারণে যে পেনটা হয়, এটা হলো ইন্টারডাক্টাল হাইপারটেনশন বলে, অর্থাৎ ডাকটা টোটালি ব্লক হয়ে গেছে। এবং কিন্তু ওর ভিতরে তো সিক্রেশন জমা হচ্ছে, তাহলে ওর ভিতরে প্রেশার বাড়তেছে, আমরা বলি ইন্টারডাক্টাল প্রেশার। এই প্রেশার যখন বাড়তে থাকে তখনই প্রচণ্ড ব্যথা হয়। প্রেশার নাই তো কোনো পেন নাই, এটা মেজর কম্পোনেন্ট। আরও দুটো বলা হয় সাইকোজেনিক, আর হলো নিউরোজেনিক, তাও পেনের কারণ, কিন্তু সেটা মাইনর, লেস সিগনিফিক্যান্ট। মেজর পোর্শন হচ্ছে এই ইন্টারডাক্টাল হাইপারটেনশন। তো আমরা করি কি, ডাকটা পুরোটা একদম মাথা মানে হেড থেকে টেল পর্যন্ত পুরোটা ওপেন করে দেই। পাথর থাকলে ওটা ওপেন করা খুব ইজি, পাথর থাকলে ওই ডাকটা ওপেন করাটা খুব সহজ। যখন ওপেন করে দিই, পাথরগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে খুঁটি বেশ করে পুরো ক্লিয়ার করে ফেলি। এরপর যেদিন নিয়ে ওখানে সেলাই করে দিই এক লেয়ারে। আমি সিঙ্গেল অ্যানাস্টোমোসিস বলি, একটা সেলাই এবং একটা অ্যানাস্টোমোসিস। এইটাই হচ্ছে আমার পদ্ধতির বৈশিষ্ট্য। অন্যগুলোতে তারা উপরে নিয়ে যায়, ডবল লেয়ার সেলাই করে, ডবল অ্যানাস্টোমোসিস করে।
আমার এখানে হলো সিঙ্গেল অ্যানাস্টোমোসিস এবং সিঙ্গেল লেয়ার অ্যানাস্টোমোসিস, এবং আমি খুব মানে ওয়াটার টাইট অ্যানাস্টোমোসিস করি যাতে লিক যেন না হয়। তারপরে 4 দিন উইকেন্ড না খাওয়াই রাখি যাতে কোনো রকম গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো এসে ওখানে প্রেশার তৈরি করে লিক না করে। এইভাবে আমি পদ্ধতিটি আজকে প্রায় 10 সাল থেকে, তো আজকে 25 সাল, আমি 217টি কেস করেছি এ পর্যন্ত। আচ্ছা। এবং আমি দেখেছি আমার সফলতার হার মোর দ্যান 90%। ওয়াও। পেন রিলিভের ক্ষেত্রে। আবার ডায়াবেটিসও ভালো হয়ে যায়। কীভাবে ভালো হয়? অনেক সময় দেখা যায় যে যখন ডাক্তার প্রেশার যখন বাড়তে থাকে, তখন ও কিন্তু সারাউন্ডিং প্যারানক্যামোরোবেটের চাপ তৈরি করে। তখন ওখানে টেলের কাছে থাকে হলো 5% সেল থাকে, যাকে বলা হয় আইলেটস ও ল্যাঙ্গারহ্যান্স সেল, যেখান থেকে ইনসুলিন তৈরি হয় আর গ্লুকাগন তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। যারা প্যানক্রিয়াস পাথরে ভোগে তাদের সাধারণত এই ডায়াবেটিস দেখা যায়, ডায়াবেটিস কন্ট্রোল হয় না। কন্ট্রোল হচ্ছে না তো হচ্ছেই না, 20, 30, 40, 60 পর্যন্ত ইনসুলিন নিচ্ছে, কিন্তু আনকন্ট্রোল সুগার। এবং এই প্রেশারের কারণে অনেক সময় সেল পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, অনেক সময় টেম্পোরারি ডিসফাংশন হয়ে যায়। পার্মানেন্ট ড্যামেজ হলে কিন্তু সার্জারি করে কোনো লাভ হয় না, ডায়াবেটিস কন্ট্রোল হবে না, পেনটা ভালো হবে, ডায়াবেটিস ভালো হবে না। আর যদি টেম্পোরারি ডিসফাংশন হয়, ফাংশনাল ডিসফাংশন হয়, তাহলে টোটাল ফাংশন ফিরে আসে। আর লোক দেখা গেল তো 20, 25, 30 করে একবারে সকালে দুপুরে রাতে 3 বার 100 কিন্তু ইনসুলিন নিচ্ছে, কন্ট্রোল হচ্ছে না। আমি দেখেছি যাদের টেম্পোরারি ডিসফাংশন হয়েছে আইলেটস ল্যাঙ্গারহ্যান্স চাপের কারণে, প্রেশারের কারণে, পার্মানেন্ট ড্যামেজ হয়নি, তাদের ইনসুলিন লাগতেছে না। একে তো পেন ভালো হলো, দ্বিতীয়ত ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল। ডিপেন্ড করে যে কতদিন ধরে সে এটা নিয়ে। অনেকে আছে ঘুরে বেড়ায়, এখানে যায় ওখানে যায় ওখানে যায়, ঘুরে আর সিদ্ধান্তহীনতায় ভোগে। এক একজন এক রকম কথা বলে। যেমন আমার একটা কথা আমি প্রায় কোট করে থাকি, একটা মেয়ে বুয়েটে পড়তো, 21 বছর বয়স, তার প্যানক্রিয়াটিক পাথর, প্রচণ্ড ব্যথা এবং ডায়াবেটিস। তো আমি নাম বলবো না, আমাদের এক গ্যাস্ট্রোলজিস্ট দেখেছি, দেখি আর একজন সার্জনের কাছে পাঠিয়েছে। সার্জনকে পাঠানোর পরে বলছে, যাওয়ার সময় বলে দিয়েছে যে উনি যদি না পারে তাহলে আপনি হায়দ্রাবাদ চলে যাবেন। সেই রোগটা আমার বলছে। তো আমি প্রথমে কিন্তু রিয়াক্ট করি নাই, আমি দেখে শুনে অপারেশন করে দিয়েছি। যখন মেয়েটার ডায়াবেটিস টোটালি কন্ট্রোল, পেন নাই, তখন আমি তাকে বললাম, একটু রসিকতা করেই বললাম, আপনি যে বলেন স্যার এই হায়দ্রাবাদ কি চাংখারপুর, আপনি আমাকে হায়দ্রাবাদ পাঠালেন কেন? এরকম মিসগাইড হচ্ছে। অনেক চিকিৎসক জানে না, জানলেও দেশি আমার অভিজ্ঞতা হলো যে আমার দেশের মানুষের মন মানসিকতা যেটা, সেটা হলো আমি যে কাজটি করতেছি তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তা করে না। এটা আমার বড় ব্যথা, বড় কষ্ট। আমার বন্ধু যারা এই বিষয়ে মেডিসিনের অভিজ্ঞ বিশেষজ্ঞ অনেকে বাংলাদেশে নামি দাবি, আমার সমসাময়িক, তাদের কাছ থেকে আমি কোনো রকম অ্যাপ্রিসিয়েশন পেলামই না আজ পর্যন্ত না। অবশ্য আমি প্রায় ওয়ার্ল্ডের 13টি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমার পেপার প্রেজেন্ট করেছি, আমি আর্টিকেল পাবলিশ করেছি। আমি কাজ করেই যাচ্ছি, নিভৃতে নীরবে যাচ্ছি করে, রোগী যারা ভালো হয় ও আরেকটা রোগী পাঠাই, এইভাবে আমি চলছি। স্যার, শহীদ পদ্ধতির ফলো করে কোন কোন চিকিৎসক এই চিকিৎসা দিয়েছেন? আমার যারা ছাত্র, আমি যখন বিএমইতে ছিলাম, আমার অনেক ছাত্র, আমি ওদেরকে অনেক রিকোয়েস্ট করেছি তোমরা পদ্ধতিটি দেখো, কিন্তু তারা দেখা তো দূরে থাক, তারা অনুসরণ করে না, অনুকরণ করে না এবং করেও না। সিম্পল উত্তর হলো বিকজ অফ জেলাসনেস। আচ্ছা, এবার জানেন আমাদের দেশে কনফারেন্সে, আমি এই বছরই বগুড়াদের কনফারেন্স হলো, আমি গেছিলাম। পেপারটা আমি ওখানে পড়বো, আমি পেপারটা ওখানে পড়তে চাই, পড়বো, তাতে তারা বাধা দিল এবং তখন আমি হুঙ্কার দিয়ে উঠলাম, হুঙ্কার দিতে বাধ্য হয়েছি যে আমাকে যদি তোমরা এই পেপার এখানে পড়তে না দাও তোমাদের প্রোগ্রাম বন্ধ করে দেবো। এই যে আমাদের এই যে গ্যাস্ট্রো-লিভার, ন্যাশনাল গ্যাস্ট্রো-লিভারে ওখানে কনফারেন্স হয়েছে, আমি 2টা পেপার পড়েছি, আমার এটা পড়তে দেয়নি, বললে না এটা এখানে পড়া যাবে না। কেন যাবে না? আমি তো অন্য ওদের সঙ্গে বাগবিতণ্ডায় যাইনি, আমি পড়া যাবে, ঠিক আছে। মানে আপনাকে প্রত্যেকবারে বাধার সম্মুখীন হতে হয়েছে। চরমতম বাধা মুখোমুখি হতে। স্যার, এছাড়াও কিন্তু আপনি অনেক সেবামূলক কাজেও নিয়োজিত আছেন। সাতক্ষীরা গার্লস স্কুল, অনার্স পর্যায়ের শহীদ স্মৃতি কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠান সহ নানাবিধ কর্মে আপনি অংশগ্রহণ করেছেন এবং সেবামূলক কাজ করেছেন। সেটি সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদেরকে জানাতেন। আসলে শুরুতে বলছিলাম যে আমি একদম নিভৃত পল্লী অসপাড়াগা বলা যায়, সেখান থেকে লেখাপড়া শিখে এসেছি। তো বাবার আর্থিক অবস্থা ভালো ছিল, ছাত্র হিসেবে ভালো ছিলাম বলে হয়তো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পেরেছি। কিন্তু আমার ওই গ্রামের স্কুল থেকে আমি দেখেছি ম্যাট্রিক পাস করার পরে আর উচ্চতর শিক্ষা নিতে আর সুযোগ কারো থাকে না, আর্থিক অনটন আর সুযোগের অভাব। কারণ আমার গ্রামটা শহর থেকে 16 কিলোমিটার দূরে,
নিভৃত একদম পল্লী, এবং বর্ষাকালে কাদা রাস্তায়, গরমকালে ধুলা, যোগাযোগ ব্যবস্থা, সড়ক ব্যবস্থা মানে পায়ে হাঁটার রাস্তা আর নৌকা পথ, তখন পাকা রাস্তা ছিল না। তারপর আর্থিক সংকট, এবং যারা আমার সঙ্গে বন্ধুরা যারা ম্যাট্রিক পাস করতো তাদের আর লেখাপড়া হতো না। সেই সেই জিনিসটা উপলব্ধি করি আমি 1994-এ আমার গ্রামেই প্রথম ইন্টারমিডিয়েট ছিল শহীদ স্মৃতি কলেজ, সেটা করতে যেও বিশাল হাঙ্গামার মুখোমুখি হয়েছে, এবং আয়োজন সেটা বই বেড়াচ্ছে। আমার নামে এখন 8টা মামলা, ওই একটাই অপরাধ, সেকশন কেন করলাম, আমাকে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে, ঢাকা শহর থেকে বদলি করে বাইরে পাঠানো হয়েছে, কিন্তু আমি থেমে থাকিনি। সে একই সময় 1994-এ আমি ওই কলেজটি করি, পাশাপাশি একটি গার্লস স্কুলে করেছি 1994-এ, এবং সেটা এখন মোটামুটি গত 18 বছর আমি ওই কলেজে ঢুকতে পারিনি। ওই কলেজে আমার হাতে গড়া কলেজ, আমার টাকা, আমার সময়, আমার মেধা, আমার শ্রম, অথচ আমাকে গত 18 বছর কলেজের চারিপাশে সীমানায় গেলেই মামলা হয়েছে, ওর মধ্যে ঢোকার চেষ্টা করলেই মামলা হয়েছে। তো এবারও এই সরকার পরিবর্তনের সাথে সাথে আমাকে অ্যাডহক কমিটির সভাপতি করেছিল, তারপরেও সেখানেও বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমি আবার বাধা দিলে দ্বিগুণ বেগে ঝাঁপিয়ে পড়ি, আমি মানে থেমে থাকি না। আমি তখন আমার মানে প্রতিহিংসা প্রতিহত করার জন্য আমি যা যা করার তা করি, এবং আমি এখন আমার সেই কলেজের সভাপতি, কলেজটা আমি হাতে নিয়েছি এবং শিক্ষার মান বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। আর গার্লস স্কুলটা বরাবরই আমার কন্ট্রোলে ছিল, সেখানে লেখাপড়ার হার খুবই ভালো, 95-96% মেয়েরা পাশ করে প্রতি এসএসসি পরীক্ষায়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলছিলেন কথাগুলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনি যে গবেষণাটি করেছেন এটার জন্য আবারও আপনাকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি আগামীতে হয়তো বা এটা আরও সকলে জানতে পারবে, এবং এইটা দিয়ে যে উপকৃত হওয়া যায় সেটি সম্পর্কে হয়তো বা মানুষ অবগত হবে। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাকেও, এবং যারা দর্শক আমার এই বক্তব্য শুনে যে কেউ অনুপ্রাণিত হয় তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। জি দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।